আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংস্কার না নির্বাচন আগে তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় তারা পাল্টাপাল্টি বক্তব্য রাখেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব রাজনৈতিক ব্যক্তিদের অস্থিরতা যেভাবে মাথাচাড়া দিচ্ছে তাতে সংস্কার কতটুকু হবে তা নিয়ে সংশয় রয়েছে। ৬ কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের আলোকে আলোচনা শেষে আগামী ১ বছরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিশন স্পষ্ট হবে। বলেন, রাষ্ট্র মেরামত না করে বিদায় নিলে ছাত্র জনতা মেনে নেবে না। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আর তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংস্কার করতে হবে। তা না হলে তা কার্যকর হয় না। বিএনপির ৩১ দফায় অনেক রাজনৈতিক দলের মতামত নিয়ে সংস্কারের প্রস্তাব দেয়া আছে। It has to go through a democratic process. আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না। আমরা তো সবাই মিলে, আপনাদের মনে আছে, আমরা সবাই মিলে তো তখন করেছিলাম, কেয়ারটেকার গভর্নমেন্ট করেছিলাম না? ইট ওয়াজ এ ন্যাশনাল কনসেনসাস, বাট শেখ হাসিনা থ্রু ইট আউট। সে তো ফেলে দিছে এটা। সো এই জন্য আপনার যে কোনো সংস্কার, আমাদের মধ্যে একটা চিন্তার মিল থাকতে হবে, বাট it has to be done through a political process, a democratic process. আমরা এখন যেই জায়গায় এসেছি, 15 বছরের একটা মহৎ একটা গ্লোরিয়াস আন্দোলনের কারণে আমরা এই জায়গাটা এসেছি, এবং আমরা কি সেই আগের জায়গায় ফিরে যাব কিনা, আমরা কি আবার এই যে আমাদের মধ্যে যে রেস্টলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না, এটা এখন বিগ ইস্যু। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য হতে পারে না, এমনটা মনে করে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দাবি জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। বলেছেন, পরবর্তী নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ এগিয়ে নেবে। ভারতে বসে পতিত ও স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনায় বিএনপি নেতারা বলেন, তাদের ১৫ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। সব খাতকে ধ্বংস করে গেছে স্বৈরাচার শেখ হাসিনার সরকার, এমন মন্তব্য করে তারা বলেন, এজন্য প্রয়োজন সংস্কার। তবে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কারটুকুই করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। পরাজিত ফ্যাসিবাদ দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত করছে মন্তব্য করে সতর্কভাবে তা মোকাবেলার আহ্বান জানান বিএনপি নেতারা। এই সরকারের সময় অনেক দাবি নিয়ে হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে পিছনে হচ্ছে ওই পতিত সরকারের লোকেরা, এবং তারা গ্রেপ্তার হচ্ছে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে যখন অ্যারেস্ট করা গেল, তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট। অতএব তারা ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল হোতা যিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু তার ২-১ দিনের মধ্যেই দেখা গেল সে পালিয়ে গিয়েছে, এবং পালিয়ে এখন ষড়যন্ত্র করছে। এদিকে গণফোরামের কাউন্সিলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটাধিকার ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা চালিয়ে নিতে পারি, সেই জন্য আমরা একসাথে কাজ করতে হবে। ভারত বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন আমির খসরু। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
চট্টগ্রামে ইসকন সমর্থকের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এ পর্যন্ত 5টি মামলা দায়ের করেছে পরিবার ও পুলিশ। সর্বশেষ নিহতের বাবার দায়ের করা হত্যা মামলার পর তিনি ছেলের হত্যাকারীদের ফাঁসিসহ ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। শুক্রবার মধ্যরাতে নগরীর কোতোয়ালি থানায় ইসকন সমর্থিতদের হামলায় নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এতে 31 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করা হয়েছে। একই সময়ে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন আলিফের বড় ভাই খানে আলম। মামলা দায়ের শেষে হত্যাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করেন নিহতের বাবা। আমার ছেলের হত্যা করছে যারা জড়িত, এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করতেছি। এদিকে আলিফ হত্যা মামলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত 39 জনকে আটক করা হয়েছে জানিয়ে হত্যা ও হামলার ঘটনায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে সম্পৃক্ততা খুঁজে পেলে তাকেও আসামি করা হবে বলে জানায় পুলিশ। এই ঘটনার সাথে তাদেরকে আমরা শনাক্ত এবং আইনের আওতায় নিয়ে আসবো। যাকে কেন্দ্র করে এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে। যদি কোনো পর্যায়ে তার জড়িত থাকা, তার উস্কানি বা কোনো বিষয় এখানে জড়িত থাকে, অবশ্যই তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। পরিবারের পক্ষ থেকে যে এজাহার দায়ের করা হয়েছে সেখানে এই চিন্ময়ের নাম নেই। তারপর আমরা বিষয়টা তদন্ত করে দেখছি, যদি এখানে তার কোনো সংশ্লিষ্টতা থাকে সেটা অবশ্যই আইনগত যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। গত মঙ্গলবার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিলে ইসকন অনুসারীরা আদালত এলাকায় ব্যাপক সহিংসতা সহ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। ভারতীয় গণমাধ্যমের ভূমিকা বাংলাদেশ ভারতের স্বাভাবিক সম্পর্ক নষ্ট করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রতিরোধে দেশীয় গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে চায় না, তবে দেশের স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সাথে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আগ্রহী বলেও জানান তৌহিদ হোসেন। জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলেও জানান তিনি। এই জিনিস থেকে আমাদেরকে অবশ্যই ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্কর ভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে, সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়ক থেকে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশের ব্যস্ততম সড়কে কে ওই নারীকে হত্যা করলো তা নিয়ে রহস্য ও চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, ভোরে এক ব্যক্তির সাথে ঘোরাঘুরি করতে দেখার পরই হত্যাকাণ্ড সংগঠিত হয়। পুলিশ বলছে, রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। একই সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুতই গ্রেফতার করা হবে। মুন্সিগঞ্জ থেকে মঈনুদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে এভাবে পড়েছিল গুলিবিদ্ধ নারীর মরদেহ, পাশে ছড়ানো ছিটানো বেশ কয়েক রাউন্ড গুলি। শনিবার সকালে দোগাছি এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ব্যস্ততম সড়কে এভাবে কারা ওই নারীকে গুলি করে হত্যা করলো, এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরা নাকি ঢাকা থেকে না কোথা থেকে আসলে এসে ঝগড়াঝাড়ি করছে আমাদের পদ্মা থানার কাছে, ওখান থেকে আর এইদিকে হাটটার দিকে না আসে, পরে এই গুলি করে না কীভাবে মারা গেছে। ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে তার পরিচয় পাওয়ার জন্য। এখনো তার নিহত যে মেয়েটা পড়ে আছে তার কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।
লাশ উদ্ধারের পর হত্যা রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশের বিভিন্ন ইউনিট। পুলিশ বলছে ঘটনাস্থল থেকে 5 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা হত্যার পর মরদেহ রেখে পালিয়েছে হত্যাকারী। মামা রেলওয়ে স্টেশন থেকে 200 মিটার সামনে পদ্মা সেতু উত্তর থানার দিকে যেতে যে জায়গাটা রয়েছে সেখানে একটা ডেড বডি, এখানে একটি মহিলার লাশ উপর হয়ে পড়েছিল। পেছনের দিকে গুলির আঘাত দেখেছিলাম, কয়টি গুলি সেটা আমরা সুরতহাল রিপোর্ট পাওয়ার পরে বলতে পারবো বিস্তারিত। আর আপনাদের এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি আসলে ঘটনা কিভাবে হয়েছে, কেন হয়েছে। তবে আমরা চেষ্টা করছি সব ধরনের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখার জন্য, যেন এই ঘটনা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রহস্য উদ্ঘাটন করতে পারি। নিহত নারীর বয়স আনুমানিক 25 থেকে 26 বছর হতে পারে বলে জানায় পুলিশ। এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শ্রমিকদের ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিসিসিআই আয়োজিত বাণিজ্যিক সম্মেলনে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, 3-4 মাসে দেশের সব ঠিক হয়ে যাবে এমনটা প্রত্যাশা করলে সেটি উচ্চাশা হবে। সরকার চেষ্টা করছে এবং কিছু সংস্কার পরবর্তী সরকারগুলোকে চালিয়ে নিতে হবে বলেও জানান তিনি। সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে এখন পর্যন্ত ব্যর্থ। এ বিষয়ে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন তারা। এছাড়া অর্থনীতির স্বার্থে ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন আলোচনার বক্তারা। Because the government does not want to see this kind of anarchy which is prevailing now, and especially আমাদের যেহেতু শ্রমিকের বেসটা অনেক বড়, যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। বাট I'm sure you can see a successive improvement of situations, and going forward I assure you that you will see better situations. And with your collaborations, the situation will be much better, much faster. 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চে গত 21শে নভেম্বর শুনানি শেষ হলে রায়ের জন্য তা অপেক্ষমান রাখেন। গত 31শে অক্টোবর এই মামলায় নতুন করে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে দ্বিতীয়বার তদন্তের মাধ্যমে নতুন করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই মামলায় জড়ানো হয়। মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি, তাই মামলা থেকে খালাস পাবেন বলেও প্রত্যাশা তার। 2018 সালে তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। প্রয়োজনীয় সংস্কার ও আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে রাজধানী কাকরাইলে বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করবেন সেদিনই নির্বাচন হবে বলেও জানান। জনগণ যাদের চায় তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। দেশের ভেতরে ও বাইরের একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। বলেন, চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না। এছাড়া হজের ফি কমাতে বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। নির্বাচন দেওয়ার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি লাগে। আপনি রাজনৈতিক অস্থিতিশীলতার ভিতরে কোথায় নির্বাচন দেবেন? একটা সাস্টেইনেবল ইকোনমি লাগে, ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হতে হয়, না হলে নির্বাচন দেওয়া যাবে না। এগুলো করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করব।
জুলাই আগস্ট আন্দোলনের সময় গণহত্যার সাথে জড়িত ব্যক্তি যত বড়ই হোক তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে হুঁশিয়ারি দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাইয়ের শহীদ পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার হত্যাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, কোনো শহীদ পরিবারকে টোকা দিলে ছাত্র জনতা তা সহ্য করবে না। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগে 92 জন শহীদ পরিবারের মধ্যে আজ 55 জনের পরিবারকে 5 লাখ করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ মীর মুগ্ধের ভাই জুলাই ফাউন্ডেশনের সিইও মীর স্নিগ্ধ। যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে, ভিডিও ফুটেজ বা ছবি, সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।